আমরা আমাদের কলপিটস অসিলেটরটা আজকে স্টার্ট করতেছি। আমাদের কলপিটস অসিলেটরটা যে ইকুইপমেন্ট গুলো নিয়ে তৈরি সেগুলো এল অ্যান্ড সি, অর্থাৎ আমরা ইন্ডাক্টর ইউজ করি অ্যান্ড ক্যাপাসিটর ইউজ করি কলপিটস অসিলেটরে, ঠিক আছে? তো কলপিটস অসিলেটর বোঝার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা একটা এলসি ট্যাঙ্ক সার্কিট কিভাবে কাজ করে। অর্থাৎ এল আর সি কম্পোনেন্ট গুলো নিয়ে যদি আমরা একটা ডিজাইন করতে চাই তাহলে তারা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আমাদের এলসি ট্যাঙ্ক সার্কিটে যে ঘটনাটা ঘটে সেটা আমাদের এনার্জি ট্রান্সফার হয় এল আর সি এর মধ্যে। হ্যাঁ, এনার্জি ট্রান্সফার্স বিটুইন এল অ্যান্ড সি। তারপরে যেটা হয় সেটা এগুলো ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ হয়। তারপরে সাস্টেইনড অসিলেশনের জন্য আমাদেরকে এক্সটার্নাল সোর্স ইউজ করতে হয়, সেটা আমরা পরে একটু জানবো, সমস্যা নেই। আচ্ছা, তো দেখি আমাদের এলসি ট্যাঙ্ক সার্কিট কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তো আমরা যদি এই কম্পোনেন্টটার নাম দিই সি এবং এই কম্পোনেন্টটার নাম দিই এল, তো আমরা একটা সাপ্লাই দিচ্ছি, সেটা ভি। ভি পরিমাণ সাপ্লাই দিচ্ছি এখানে। তাহলে কি হবে, প্রথমে এই ক্যাপাসিটরটা চার্জড হবে, রাইট? চার্জ হবে, ক্যাপাসিটরটা চার্জ হয়ে, তো ধরলাম এই প্রান্তটা ক্যাপাসিটরের প্লাস, এই প্রান্তটা মাইনাস, ঠিক আছে? তো তারপরে কি ঘটবে, এই ক্যাপাসিটরটা এনার্জি রিলিজ করবে না, রাইট? ক্যাপাসিটরটা চার্জ হওয়ার পরে এনার্জি রিলিজ করবে। তো এই এনার্জি রিলিজের কারণে ক্যাপাসিটরটা আস্তে আস্তে ডিসচার্জ হবে, আর এই ইন্ডাক্টরটা আস্তে আস্তে চার্জ হবে, তাই না? তো সেক্ষেত্রে ইন্ডাক্টরের যে ঘটনাটা ঘটবে, ইন্ডাক্টরটা এনার্জি রিলিজ করার মতো একটা অবস্থানে চলে যাবে কখন, যখন ইন্ডাক্টরটা ফুললি চার্জড হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা আরেকবার একটু চিন্তা করি, আমাদের ক্যাপাসিটরের এই মাথাটা যদি প্লাস হয়, এই মাথাটা যদি মাইনাস হয়, ক্যাপাসিটর প্রথমে এনার্জি রিলিজ করবে, তাই না? এনার্জি রিলিজ করবে, এনার্জি রিলিজ করার কারণে ইন্ডাক্টরটা চার্জ হয়ে যাবে, তখন ইন্ডাক্টরটা এনার্জি রিলিজ করার মতো একটা অবস্থায় চলে আসবে, তাই না? আচ্ছা, তো তাইলে ইন্ডাক্টরটা যখন চার্জ হইছে ফুললি, তখন ক্যাপাসিটরটা ফুললি ডিসচার্জ হয়ে গেছে, রাইট? ইন্ডাক্টরটা যখন এনার্জি সাপ্লাই করতে পারে, তার মানে ইন্ডাক্টর এই প্রান্তটা যদি প্লাস হয়, এই প্রান্তটা হবে মাইনাস। এবার ইন্ডাক্টরটা এনার্জি সাপ্লাই করতেছে, রাইট? ইন্ডাক্টরটা যখন এনার্জি সাপ্লাই করতেছে, তখন ক্যাপাসিটরটা আমাদের কি আমাদের ক্যাপাসিটরটা তখন ফুললি ডিসচার্জ। ডিসচার্জ হয়ে যাওয়া মানে তার এই প্রান্তে নেগেটিভ, এই প্রান্তে পজিটিভ হবে। এখন ক্যাপাসিটরটা যখন আবার ফুললি চার্জড হয়ে যাবে, তখন ক্যাপাসিটরটা আবার ডিসচার্জ করা শুরু করবে, রাইট? তখন আবার ইন্ডাক্টরটা ফুললি কি হয়ে যাবে, ক্যাপাসিটর যখন ফুললি চার্জড হয়ে যাবে, তখন ইন্ডাক্টরটা ফুললি ডিসচার্জ হয়ে যাবে। যখন ফুললি ডিসচার্জ হয়ে যাবে, তখন তার এই প্রান্তটা মাইনাস, এই প্রান্তটা প্লাস পরিণত হবে, তাই না? আচ্ছা, তাহলে এনার্জির একটা ট্রান্সফার ঘটতেছে খুব সুন্দর হয়েছে। ব্যাপারটা আমি আরেকবার বুঝাই দিই। ক্যাপাসিটর ফুললি চার্জড অবস্থায় আছে, এই অবস্থায়। তারপরে সে ফুললি ডিসচার্জ করলো, হুইচ মিনস ইন্ডাক্টরটা ফুললি চার্জড হইলো, ঠিক আছে? এখন ইন্ডাক্টরটা যখন ফুললি চার্জড হইল, তখন ইন্ডাক্টরটা ডিসচার্জ করা শুরু করলো। তারপর ক্যাপাসিটরটা আবার ফুললি চার্জড হইল এবং ইন্ডাক্টরটা ডিসচার্জড হয়ে গেল, তাই না? এখন কি হবে, ফার্স্টে ক্যাপাসিটর ডিসচার্জ করছে এই সাইডে, ইন্ডাক্টর ডিসচার্জ করছে এই সাইডে। তারপর ক্যাপাসিটর ফুললি চার্জড হয়ে গেছে, এখন ক্যাপাসিটর আরেকবার ডিসচার্জ করা শুরু করবে, ইন্ডাক্টর আরেকবার ডিসচার্জ করা শুরু করবে হবে। তো আলটিমেটলি একটা সিস্টেম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা একটা সাপ্লাই ধরে রাখতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ চার্জিং এ ডিসচার্জিং চলতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা অসিলেশন ক্রিয়েট হচ্ছে, তাই না? তো বেসিকলি যদি অসিলেশনটার দিকে তাকাই, এরকম দাঁড়াবে একটা ঘটনা। ঘটনাটা এরকম দাঁড়াবে যে আমাদের অসিলেশনটা হবে কাইন্ড অফ এরকম। অসিলেশনটা দাঁড়াবে কাইন্ড অফ এরকম। তো সময়ের সাথে অসিলেশনটা কি হবে, শেষ হয়ে যাবে, রাইট? কারণ চার্জিং আর ডিসচার্জিং এমন ভাবে করতেছে, একটা পর্যায়ে যে চার্জিং আর ডিসচার্জিংটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের কি বলতো ওভার দ্য টাইম অসিলেশনটা আস্তে আস্তে ডাই আউট করতে থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করার জন্য আমরা অপ অ্যাম্প ইউজ করি আমাদের এলসি ট্যাঙ্ক সার্কিটে। এলসি ট্যাঙ্ক সার্কিট দিয়ে আমরা অসিলেটর বা অসিলেশন ডিজাইন করতে পারতাম, বাট ইন অ্যাকচুয়ালি আমাদের এক্সটার্নাল একটা সোর্স লাগে, এক্সটার্নাল সোর্স বা পাওয়ার সাপ্লাই লাগে। তো এই জন্য আমরা অপ অ্যাম্প নিয়ে আসি। অপ অ্যাম্পটা আমাদের
একটা সাস্টেইনড অসিলেশনের জন্য আমাদের হচ্ছে একটা অসিলেটরের কনফিগারেশন তৈরি করে দিতে পারে, ঠিক আছে? তো এই জন্য উই ওয়ান্ট আ সাস্টেইনড অসিলেশন ফর হুইচ উই ইউজ op-amp to design this oscillator. এই সাস্টেইনড অসিলেশনটা আমাদের প্রয়োজন, যার কারণে আমরা op-amp এর ইন্ট্রোডাকশনটা নিয়ে আসি এখানে, ঠিক আছে? সো দিস ইজ কল্ড আমাদের, এই অসিলেটরটা হচ্ছে আমাদের কলপিটস অসিলেটর, বুঝতে পারছেন? বেসিক্যালি এটা ছিল হচ্ছে আমাদের কলপিটস অসিলেটর। আমরা যদি আমাদের কলপিটস অসিলেটরের মানে এটা ছিল আমাদের এলসি ট্যাঙ্ক সার্কিট কিভাবে কাজ করে, অসিলেশনটা কেন ডাই আউট করে এটাও আমরা জানলাম। অসিলেশনটা ডাই আউট যাতে না করে কন্টিনিউয়াস এবং সাস্টেইনড অসিলেশন যেন আমরা পাই, এই জন্য হচ্ছে আমরা বেসিকলি একটা অপ অ্যাম্পের কনফিগারেশন এখানে নিয়ে চলে আসি, ঠিক আছে? তো কলপিটস অসিলেটর দেখতে কেমন হয়? কলপিটস অসিলেটরের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এরকম। তো কলপিটস অসিলেটরে আমরা আমাদের এলআরসি কম্পোনেন্ট গুলো ইউজ করি হচ্ছে ফিডব্যাক সার্কিটে। তো আমরা জানি আমাদের এই পোর্শনটা হচ্ছে ফিডব্যাক সার্কিট, রাইট? এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক সার্কিট। ফিডব্যাক সার্কিটের এই মাথার ভোল্টেজকে আমরা বলতাম হচ্ছে ভিএফ, রাইট? ভিএফ বা ভিএফবি যাই বলি, আচ্ছা ভিএফ বলি একটু ছোট করার জন্য। আর এই পোর্শনটা হচ্ছে আমাদের ভিও, ঠিক আছে? তো আমাদের কি কি কিনোট আসতে পারে এখানে? কিনোট আসতে পারে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। অবশ্যই ডায়াগ্রামটা মনে রাখতে হবে, কারণ আমরা যখন ডিজাইন প্রবলেম সলভ করব অসিলেটরের বা প্রুফই যখন করব, তখন আমাদের ডায়াগ্রামটা মনে রাখা মাস্ট, ঠিক আছে? আদারওয়াইজ আমরা হচ্ছে আঁকতে পারবো না। ডায়াগ্রাম ফর কলপিটস অসিলেটর, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে আমাদের ওভারঅল ফেজ শিফট কতটুকু হবে? ওভারঅল ফেজ শিফট will be 360 ডিগ্রি or 0 ডিগ্রি, তাই না? আচ্ছা, তারপরে আমাদের আরেকটা জিনিস, আমাদের লুপ গেইন যেটা, সেটা হচ্ছে ওভারঅল লুপ গেইন, সেটাকে অবশ্যই 1 দিতে হবে, ঠিক আছে? তো এই কন্ডিশন বা এই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে আমরা আমাদের ডিরাইভেশনের দিকে যাব। ডিরাইভেশনে আমরা আমাদের যে প্রতিদিনের যে কাজ, সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ফ্রিকোয়েন্সির যে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সিতে অসিলেশন দিবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে ডিরাইভেশন দেখতে হবে। এবং ডিরাইভেশন দেখার আগে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এরকম আমাদের বার্কহাউসেন ক্রাইটেরিয়ন যেগুলো ছিল সেগুলো, ঠিক আছে? আমরা ডিরাইভেশনের কাছে চলে যাই, কোনো সমস্যা নেই। তো ডিরাইভেশন করার জন্য আমরা আমাদের সার্কিটটাকে একটু মডিফাই করতে যাচ্ছিলাম, হ্যাঁ? মডিফাই তো না, আমরা হচ্ছে আমাদের সার্কিটটাকে একটু নতুন করে দেখতে চাই। আচ্ছা, তো ডেরাইভেশনের জন্য আমরা আমাদের আর ওয়ান আর আর এফ যেটা আছে সেটা আমরা একটু আপাতত স্কিপ করছি। আমরা অপ্যাম্পের ইনার কনফিগারেশন থেকে একটু লক্ষ্য করবো, ঠিক আছে? তো অপ্যাম্পের ইনার কনফিগারেশনটা আমরা ইউজ করতেছি। এখানে আমাদের কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হবে প্রুফ করার সুবিধার জন্য, ঠিক আছে? অ্যাজাম্পশনস হচ্ছে আমাদের নো কারেন্ট ফ্লোয়িং, অবশ্যই এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাজাম্পশন। নো কারেন্ট ইজ ফ্লোয়িং ইনসাইড দি অপ্যাম্প। কেন এটা হচ্ছে? কারণ আমরা জানি ডিউ টু হাই ইনপুট ইম্পিডেন্স অফ অপ অ্যাম্প, তাই না? অফ অফ অ্যাম্প। আচ্ছা, তো এরপরে আমাদের আরেকটা জিনিস অ্যাজাম করতে হবে, সেটা হচ্ছে আমাদের আহ, আমাদের সি ওয়ান যেটা, সি ওয়ানকে আমরা জি ওয়ান ধরবো, সি টু কে আমরা ধরবো হচ্ছে জি টু, আর এল কে আমরা ধরবো হচ্ছে জি থ্রি। মানে বেসিক্যালি আমরা ইম্পিডেন্সে কনভার্ট করতেছি, ঠিক আছে? সি ওয়ান এর ইম্পিডেন্স জি ওয়ান, সি টু এর ইম্পিডেন্স হচ্ছে জি টু, আর এল এর জন্য ইম্পিডেন্স হচ্ছে জি থ্রি। বুঝতে পারছেন? আচ্ছা, তো তারপর আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে এই যে এভি, আমরা এভি লিখছি না? এভিটা কোথায় লিখছি একটু কালারটা চেঞ্জ করে দেখাই। এই যে আমাদের এভি আছে না, এভি, এটা হচ্ছে আমাদের অপ অ্যাম্পের গেইন, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে এভি হচ্ছে আমাদের জন্য অপ অ্যাম্প গেইন। অপ অ্যাম্প যে গেইনটা আমাদেরকে প্রোভাইড করে সেটা হচ্ছে এভি, বুঝতে পারছি? আচ্ছা, তো তারপর আমাদের জন্য আরেকটা আছে, সেটা হচ্ছে আরও, যেটা আছে এখানে আরও হচ্ছে আমাদের অপ অ্যাম্পের আউটপুট ইম্পিডেন্স, বুঝতে পারছি? আরও ইকুয়ালস টু আউটপুট ইম্পিডেন্স অফ
আমরা জানি অপ অ্যাম্পের আউটপুট ইম্পিডেন্স খুবই লো হয়, তাই না? অপ অ্যাম্পের আউটপুট ইম্পিডেন্স হচ্ছে আমাদের আর নট। ক্লিয়ার? ওকে। তো আমরা প্রুফের দিকে চলে যাব। তো প্রুফ করার আগে আমরা অলওয়েজ কি করতাম, আমাদের ফিডব্যাক সার্কিটটা ড্র করতাম, তাই না? ফার্স্টে ফিডব্যাক সার্কিটটা ড্র করে তারপর ফিডব্যাক সার্কিট থেকে কিছু অ্যানালিসিস করতাম। তো ফিডব্যাক সার্কিটটা ড্র করি। দ্য ফিডব্যাক সার্কিট লুকস লাইক, ফিডব্যাক সার্কিট এরকম দেখায়। ভিও এর সাথে সি2 আছে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ভিও, এটা হচ্ছে আমাদের ভিও, ভিও বা ভি আউট লিখি, সমস্যা নেই। ভিও এর এক মাথা হচ্ছে সি2 আর এক মাথা হচ্ছে আশ্চর্য, কি হইল? আচ্ছা, তো আমরা চলে আসছি। এই জিনিসটা একটু হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভিও টার্মিনাল, হ্যাঁ? ভি আউট, ভি আউটের এক মাথায় আছে হচ্ছে আমাদের সি2, রাইট? তারপরের পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে আমরা সি2 আঁকি, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের সি2, সি2 এর ইম্পিডেন্স ধরছিলাম হচ্ছে জি2, তো এটাকে আমরা জি2 হিসেবে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? যেহেতু ইম্পিডেন্স নিয়ে কাজ করতেছি, আমরা এটাকে জি2 হিসেবে রিপ্রেজেন্ট করবো। তো দিস ইজ জি2। আচ্ছা, জি2 এর অন্য মাথা সি2 ছিল, জি2 এর অন্য মাথা ছিল হচ্ছে আমাদের গ্রাউন্ড, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। তো গ্রাউন্ডের সাথে কানেক্ট করব, বাট এর আগে আমি একটু, ওকে, এই মাথাটা হবে হচ্ছে গ্রাউন্ড, ফাইন। তারপরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ভি আউটের আরেকটা মাথা যায় হচ্ছে গ্রাউন্ডে, একটা মাথা যায় হচ্ছে জি2 তে, তাই না? ওকে। তো এরপর আমাদের জি3, অর্থাৎ এল3 এর এক মাথা থাকে হচ্ছে ভিএফ এ, তাই না? এল3 এর এক মাথা থাকে হচ্ছে ভিএফ এ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এল3 মানে হচ্ছে, এল থ্রি মানে হচ্ছে, এল থ্রি মানে হচ্ছে জি3, তাই না? এল এল মানে হচ্ছে জি3, জি3 এর এক মাথা থাকে হচ্ছে ভিএফ এ আর এক মাথা থাকে হচ্ছে ভিও তে, তাই না? আচ্ছা, সিম্পলি আমরা এই কাজটাই করবো। এটা হচ্ছে আমাদের জি3, এখানে এক মাথা হচ্ছে আমাদের ভিও তে, এটা যদি ভিও হয় এখানে আমরা জি3 কানেক্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের জি3। আচ্ছা, জি3 এর আরেকটা মাথা আছে হচ্ছে আমাদের কোথায়? জি3 এর আরেকটা মাথা আছে হচ্ছে গ্রাউন্ডে, রাইট? ভিএফ এ, জি3 আর একটা মাথা হচ্ছে ভিএফ এ। এই যে জি3 এর আরেকটা মাথা, একটা মাথা হচ্ছে ভিও তে আর একটা মাথা ভিএফ এ। আর একটা মাথা ভিএফ এ দিয়ে দিই, এই মাথাটা ধরলাম হচ্ছে ভিএফ, ঠিক আছে? ভিএফ কে আমরা এখানে লিখি ভিএফ, ঠিক আছে? VF, আচ্ছা, এরপরে ভিএফ এর সাথে আমাদের সি1 আর গ্রাউন্ডের সাথে কানেক্টেড সি1, অর্থাৎ জি1টাকে এখানে লিখতে পারি আমরা, জি1টা ভিএফ এ আর গ্রাউন্ডে, ঠিক আছে? ভিএফ এ আর হচ্ছে গ্রাউন্ডে, ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের জি1, জি2, জি1, জি3 সবকিছুই হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এই পোর্শনটা নিয়ে আমরা একটু কাটাছেড়া করতে চাচ্ছি, হ্যাঁ? তাইলে আমাদের ফিডব্যাক সার্কিট এরকম দেখতে, ফিডব্যাক সার্কিটটাকে একটু আলাদা করে নিয়ে যাই পাশের পেজে, তাইলে হচ্ছে আমাদের প্রুফটা বেশ সুবিধা হবে। আচ্ছা, তো এই পোর্শনটা আমরা নিয়ে আসছি, ওকে। তো আমরা জানি যে কোনো কারেন্ট কিন্তু এখানে ফ্লো করতেছে না। কোনো কারেন্ট কি ফ্লো করতেছে? কোনো কারেন্ট কিন্তু ফ্লো করতেছে না। নো কারেন্ট আমরা অ্যাজিউম করে নিছি, তাই না? ইজ ফ্লোয়িং। যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাইলে আমাদের জি3 আর জি1 কিন্তু সিরিজে আছে, রাইট? জি3 আর জি1 সিরিজে আছে, অফকোর্স। আচ্ছা, তাহলে যদি কোনো কারেন্ট ফ্লো করে না করে তাহলে জি1 অ্যান্ড জি3 আর
ইন সিরিজ। ক্লিয়ার? ওকে। তো এরপরে তাহলে আমরা ভিএফ লিখতে পারি এভাবে, আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল যদি ইউজ করি। সুতরাং ভিএফ ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি, ভিএফ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের জি1 ডিভাইডেড বাই জি1 প্লাস জি3 ইন্টু ভি আউট, তাই না? আচ্ছা, ভিএফ সমান এটা লিখতে পারি যদি সিরিজে থেকে থাকে। ওকে, তো এই পর্যন্ত আমরা এখান থেকে একটু ফার্দার স্টেপে যাই। ভিএফ বাই ভি আউট ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে জি1 ডিভাইডেড বাই জি1 প্লাস জি3, রাইট? আচ্ছা, এখন ভিএফ বাই ভি আউট এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? বিটা। বিটা ইকুয়ালস টু কি লিখতে পারি? জি1 বাই জি1 প্লাস জি3, রাইট? এই পর্যন্ত বুঝতে পারছি। ওকে, তো এখন আমরা যদি অপ অ্যাম্পের পোর্শনটার দিকে তাকাই, তাইলে আমরা আউটপুট সাইডের থেকে যদি আমরা হচ্ছে এরকম দেখি, কাজ করি, এই যে আমরা যদি এই পুরা পোর্শনটা একটু মানে একটু কাটাছেটা করি, আমরা আউটপুট সাইড থেকে চোখ দিব। ঠিক আছে, আউটপুট সাইড থেকে চোখ দিব। আউটপুট সাইড থেকে যদি চোখ দিই, আমরা পুরা ফিডব্যাক সার্কিটটাকে বেসিক্যালি দেখবো হচ্ছে অপ অ্যাম্পের আউটপুট টার্মিনালের সাথে কাজ করতেছে। অর্থাৎ পুরা ফিডব্যাক সার্কিটের যে আমাদের ভোল্টেজ সেটা যদি মেজার করি, তাইলে দেখবো হচ্ছে আমাদের আউটপুট সাইড থেকে আমরা একটা, মানে পুরা আউটপুট সাইড থেকে তাকাইলে দেখবো পুরা ফিডব্যাক সার্কিটের অ্যাক্রসের ভোল্টেজটাই হচ্ছে আমাদের বেসিকলি আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, তো তাইলে আমরা পুরা সার্কিটটাকে এবার এইভাবে ডিজাইন করতে পারি না? যদি আমরা চিন্তা করি যে আমাদের এই পাশ থেকে আসতেছে হচ্ছে, আচ্ছা এখানে কি, ওকে আমরা এখানে কি, এখানে যদি আঁকতে চাই তাইলে এরকম, এটা হবে হচ্ছে আমাদের আর নট, এইটা হবে হচ্ছে আমাদের জেড পি। জেড পি কি বলতেছি, কোনো সমস্যা নেই, আগে নেই। এই আঁকাগুলো অনেক ঝামেলা। ওকে, তো পুরা আউটপুট পোর্শন থেকে যদি আমরা তাকাই তাইলে ঘটনাটা এরকম ঘটবে। এটা যদি আমাদের প্লাস, এটা মাইনাস টার্মিনাল হয়, আমাদের অপ অ্যাম্পের জন্য যে ইনপুট সাইডটা আমাদের কাজ করবে, অর্থাৎ বেসিকলি আমরা এখান থেকে তাকাচ্ছি, হ্যাঁ, আমরা বেসিকলি এই পোর্শনটা থেকে তাকাচ্ছি, আর কিছুই না। মানে আমরা এই পোর্শনটা নিয়ে আলাদাভাবে কাটাছেড়া করতেছি। ঠিক আছে, তো জেড পি কি সেটার পরিচয় যদি আগে দেই তাইলে হচ্ছে এরকম দাঁড়াবে। কেমনে যে এটা ঠিক করি আমি, আচ্ছা ওকে, জেড পি, আচ্ছা এইখান দিয়ে কোনো কারেন্ট কিন্তু ফ্লো করতেছে না ফিডব্যাক সার্কিটে, তাই না? কোনো কারেন্ট যদি ফ্লো না করে তাহলে এই দুইটা সিরিজে আছে এবং এটার সাথে এটা প্যারালালে আছে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে জেডপি। ঠিক আছে, জেডপি হচ্ছে টোটাল আমাদের যে ফিডব্যাক সার্কিট ছিল সেটার একটা ভোল্টেজ। তাহলে জেডপি ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, যে জি টু প্যারালাল জি ওয়ান প্লাস জি থ্রি, তাই না? জাস্ট প্যারালাল আছে এই দুইটা সিরিজে। তারপর ওকে, এটা একটু আমি যদি দেখাইতে চাই, ওকে এই দুইটা সিরিজে আছে, এর সাথে প্যারালাল আছে হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, তো সেটাই লিখছি জাস্ট। তো জেডপি যেটা আসতেছে তাইলে এরকম দাঁড়ায়, ফাইন, এটা হচ্ছে আমাদের আর নট। ওকে, আর তাইলে এই পোর্শনটা কি হবে? আমাদের গেইন ছিল হচ্ছে এভি, আর ইনপুট ধরলাম হচ্ছে ভি ইন। তাইলে আমাদের আউটপুট সাইডের যে ইয়েটা সেটা হবে হচ্ছে ভি ইন, এভি ইন্টু ভি ইন। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে বলতাম হচ্ছে ভি আউট, রাইট? ফিডব্যাক সার্কিটের অ্যাক্রস যেটা। তো ভি আউট হচ্ছে আমাদের অপ অ্যাম্পের জন্য আউটপুট। ঠিক আছে, তো ভি আউট ইজ আওয়ার অপ অ্যাম্প আউটপুট। ভি আউট ইকুয়াল টু অপ অ্যাম্প আউটপুট। এ পর্যন্ত বুঝতে পারছি, ভিও বা ভি আউট হচ্ছে আমাদের অপ অ্যাম্প আউট। ক্লিয়ার?
এখন আমাদের VO থেকে লিখতে পারি আচ্ছা এটাকে ভি আউট লিখি, ভি আউট। ঠিক আছে, ভি আউট সমান, তাহলে কি লেখা যায় যদি এরকম একটা কনফিগারেশন থাকে অপাম্পের সাইডে বা অপাম্প সাইড থেকে দেখলে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি আউট সমান হচ্ছে ভিডিআর ইউজ করতে পারি আবারও জিপি ডিভাইডেড বাই জিপি প্লাস আর1 ইন্টু এভি ইন্টু ভি ইন। এখন কথা হচ্ছে এখানে এভি ইন্টু ভি ইন কিন্তু মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ এটা একটা ইনভার্টিং কনফিগারেশন না, তাইলে আউটপুটটা অবশ্যই আমাদের ইনভার্টেড হবে। মাইনাস গেইন মাইনাস এবি ইন্টু ভিএন, তাই না? আচ্ছা, এ পর্যন্ত আমি বুঝতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। তো তারপরে আমাদের ভি আউট বাই ভি ইন সমান সমান জিপি ডিভাইডেড জিপি প্লাস আর নট। এটা আর1 না, এটা আর নট। ঠিক আছে, জাস্ট এখানে ভিডিআর অ্যাপ্লাই করছে, আর কিছু না। ঠিক আছে, তো তারপরে আমাদের যদি হচ্ছে এখন ভি আউট বাই ভি ইন, এখানে এবি থাকবে মাইনাস এবি থাকবে, ভি ইন থেকে নিয়ে গেছে। ভি আউট বাই ভি ইন কে আমরা কি লিখতাম? আমরা লিখতাম হচ্ছে অপ অ্যাম্পের গেইন, তাই না? এ সমান হচ্ছে জিপি বাই জিপি প্লাস আর নট ইন্টু নেগেটিভ এবি, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো তাইলে আমাদের এখন যদি বলি আমাদের আর নট, ইফ আর নট ইজ ভেরি স্মল, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু নেগেটিভ এ বি, রাইট? আচ্ছা, যদি খুবই হয় তাহলে আমরা ইকুয়ালস টু নেগেটিভ এবি লিখতে পারি, তাই না? ওকে, তো তাইলে আমাদের বাকি পোর্শন থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের এ ইকুয়ালস টু হয় নেগেটিভ এবি, ভ্যালু বসাচ্ছি জাস্ট জি2 ইন্টু জি1 প্লাস জি3। এটা কোত্থেকে আসতেছে? এটা হচ্ছে আমাদের মানে ঠিক আছে, এই লাইনটা আর কি, এই লাইনে ভ্যালু বসাইতেছি আর কি। না, এই লাইন না, আমরা এই যে এই লাইনে ভ্যালু বসাইতেছি। ঠিক আছে, কেমনে বসাইতেছি? জিপির ভ্যালু কি? জিপির ভ্যালু হচ্ছে, জিপির ভ্যালু কি ছিল? জিপির ভ্যালু কই? জিপির ভ্যালু কই যেন রেখে আসছি। হ্যাঁ, এই যে জিপির ভ্যালু হচ্ছে এটা, যে আমাদের প্যারালাল দিয়ে আর কি। এটাকে একটু নিয়ে যাই। তাহলে জিপি যদি এটা হয়, তাইলে জিপি সমান যদি এটা হয়, তাইলে গুণফল বাই যোগফল ডিভাইডেড বাই, কি বললে, তবে স্লো হয়ে গেছে আমার। এটা ডিভাইডেড বাই যোগফল জি2 প্লাস জি1 প্লাস জি3। আমাদের ভাগ করতে হবে হচ্ছে জিপি বাই, হ্যাঁ, তো ডিভাইডেড বাই হচ্ছে জিপি প্লাস আর নট। জিপি মানে হচ্ছে জি2 ইন্টু জি1 প্লাস জি3 ডিভাইডেড বাই জি2 প্লাস জি1 প্লাস জি3 ইন প্লাস আর নট। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছি। এখান থেকে আমরা এইভাবে এই লাইন লিখতে পারি, এ সমান নেগেটিভ এবি জি2 বাই জি1 প্লাস জি3 ডিভাইডেড বাই জি2 জি1 প্লাস জি3 প্লাস আর নট জি1 প্লাস জি2 প্লাস জি3। ঠিক আছে, জাস্ট সিম্পলি, আর কিছু না, ক্যালকুলেশন করছি, জাস্ট ক্যালকুলেশন করলে আমরা বুঝতে যাবো, এটা প্যারা নাই। তো এটা হচ্ছে আমাদের গেইনের সূত্র, এ এর সূত্র বা এ এর ফর্মুলা ডেরিভেশন। আর বিটা তো আমরা আগেই দেখে আসছি, আমাদের বিটা সমান জি1 বাই জি1 প্লাস জি3, তাই না? তো এই দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এখন দুইটা ইকুয়েশন থেকে আমরা একটা সিম্পলিফিকেশন ভ্যালু নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমাদের জন্য যেটা ঘটে সেটা হচ্ছে দুইটাকে যদি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 ইন্টু 2 মাল্টিপ্লাই করি, তাহলে কি আসে? তাহলে আমাদের এবি সমান সমান আসে হচ্ছে মাল্টিপ্লাই করলে নেগেটিভ এবি জি2 জি1 প্লাস জি3 ইন্টু জি1 ডিভাইডেড বাই জি1 প্লাস জি3, তাই না? ডিভাইডেড বাই, একটু সুন্দর করে, ডিভাইডেড বাই জি2 জি1 প্লাস জি3 প্লাস আর নট জি1 প্লাস জি2 প্লাস জি3। ঠিক আছে, এই পর্যন্ত লিখছি, জাস্ট মাল্টিপ্লাই করছি, আর কিছু না, মাল্টিপ্লাই করে দেখবো খাতায়, এটাই মাইনাস এবি জি1 জি2, তারপরে হচ্ছে আর নট জি1 প্লাস জি2 প্লাস জি3 প্লাস জি2
ইন্টু জি1 প্লাস জি3। সিম্পলিফাই করতেছি, জাস্ট এক লাইন স্কিপ করে যাচ্ছি আমি, ঠিক আছে? প্রত্যেকটা ক্যালকুলেশন তো এভাবে দেখানো সম্ভব না। আচ্ছা, তো তারপরে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের নেগেটিভ এবি। আচ্ছা, এটা তো লিখছি। এখন আমরা এক কাজ করি, জি1 এর ভ্যালু বসাই, ঠিক আছে? জি1 এর ভ্যালু বসাই। জি1 এর ভ্যালু কত আমাদের জন্য? জি1 ছিল হচ্ছে সি1 এর জন্য, রাইট? তাহলে সি1 এর জন্য যদি থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 1/j⍵ সি1, রাইট? 1 বাই ইম্পিডেন্স অফ সি1, বেসিক্যালি 1/j⍵ সি1, তাই না? তো আচ্ছা, নেগেটিভ এবি আছে আমাদের, থাক, সমস্যা নেই। তারপরে জি1 এরটা হচ্ছে 1/j⍵ সি1, জি2 হচ্ছে 1/j⍵ সি2, ঠিক আছে? বাকি জায়গাগুলোতেও বসাই ভ্যালুটা, সমস্যা নেই। আর নট 1/j⍵ সি1 প্লাস 1/j⍵ সি2 প্লাস জি3 কি ছিল আমাদের? এল এর ছিল না? জি3 মানে হচ্ছে এল ছিল, তাহলে এল অর্থাৎ ইন্ডাক্টরের জন্য আমাদের কি? j⍵ এল, রাইট? আচ্ছা, তো তারপরে আমাদের জি2 মানে হচ্ছে 1/j⍵ সি2 ইন্টু জি1 মানে হচ্ছে 1/j⍵ সি1 প্লাস j⍵ এল, রাইট? আচ্ছা, এখন ঠিক আছে। এরপরে আমরা যদি ফার্দার সিম্পলিফাই করি তাহলে আমাদের এবি ইকুয়াল টু আসবে হচ্ছে এবি বাই j⍵ আর নট মাইনাস সি2 মাইনাস সি1 প্লাস ওমেগা স্কোয়ার এল সি1 সি2 প্লাস ওমেগা স্কোয়ার এল সি1 মাইনাস 1, এটা আসবে আমাদের, ঠিক আছে? সিম্পলিফাই করলে তো আমরা সিম্পলিফাই করে দেখতে পারি, তবে এটাই আসবে আমাদের সিম্পলিফাই করার পরে, ঠিক আছে? তো এখন আমাদের যদি এখন আমাদেরকে 180 ডিগ্রি, সরি 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি ফেজ শিফট পাইতে হয়, তাইলে আমরা আমাদের এই যে আউটপুটে এই যে এই পোর্শনটা রাখতে চাই না, অর্থাৎ আমাদের যে জে ওমেগার পোর্শন যেটা আছে সেই পোর্শনটা আমরা রাখতে চাই না, অর্থাৎ ইমাজিনারি পার্টটা আমরা চাই না, তাই না? আচ্ছা, ইমাজিনারি পার্টটা যদি না চেয়ে থাকি তাইলে আমাদের জন্য কাজটা কি একটু একটু সিম্পল হয়ে যায় না? তার মানে এই পোর্শনটার ভ্যালু হবে হচ্ছে 0, রাইট? এখন এই পোর্শনটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে নেগেটিভ সি2 নেগেটিভ সি1 নেগেটিভ প্লাস ওমেগা স্কোয়ার এল সি1 সি2 ইকুয়ালস টু 0, তাই না? আচ্ছা, তো এবার যদি এখান থেকে এটা লেখা যায় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সি1 প্লাস সি2 সমান ওমেগা স্কোয়ার এল সি1 সি2। এখন এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার সমান সি1 প্লাস সি2 ডিভাইডেড বাই সি1 সি2, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমাদের সাথে এল মাল্টিপ্লাইড আছে। এখন এখান থেকে যদি ওমেগা ইকুয়ালস টু লিখি, ওমেগা ইকুয়ালস টু 1 বাই সরি ওমেগা ইকুয়ালস টু রুট ওভার সি1 প্লাস সি2 ডিভাইডেড বাই এল সি1 সি2, তাই না? আচ্ছা, তো তাইলে এফ ইকুয়াল টু কি লেখা যায়? আচ্ছা, এফ ইকুয়াল টু পরে লিখতেছি, ওমেগা ইকুয়ালস টু আরেকটা লাইন এক্সট্রা লিখি। তো এখান থেকে আমাদের ওমেগা ইকুয়ালস টু কি অবস্থা ল্যাপটপের, এটা হ্যাং করতেছে কেমন? আচ্ছা, ওমেগা ইকুয়ালস টু, এখন আমাদের জানি আমরা সি1 আর সি2 কিন্তু প্যারালালে ছিল, অর্থাৎ মানে সি1 আর সি2 যদি ধরুন সি1 আর সি2 কিন্তু বেসিকলি কিসে ছিল? যদি কোনো কারেন্ট ফ্লো না করে সি1 আর সি2 কিন্তু সিরিজে ছিল, তাই না? আচ্ছা, না সিরিজে তো না, সি1 আর সি2 সি1 আর সি2 সিরিজে ছিল যদি কোনো কারেন্ট ফ্লো না করে। কিভাবে? আচ্ছা, তো এই জিনিসটা আমরা কি এইভাবে লিখতে পারি, এই পোর্শনটা কি সি1 ইকুইভ্যালেন্টের মতো না, তাই না? গুণফল বাই যোগফল, সরি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 বাই রুট ওভার এল ইন্টু সি ইকুইভ্যালেন্ট, তাই না? যদি সি1 আর সি2 সিরিজে থাকে তাহলে হচ্ছে থাকে কি সি1 সিরিজ সি2, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সি ইকুইভ্যালেন্ট সমান সি1 ইন্টু সি2 ডিভাইডেড সি1 বাই প্লাস সি2। তাহলে এই পোর্শনটা সি1 প্লাস সি2 হচ্ছে উপরে আছে, সি1 বাই সি2, সি1 ইন্টু সি2 হচ্ছে নিচে আছে, তাহলে 1 বাই ইন্টু রুট ওভার এল ইন্টু সি ইকুইভ্যালেন্ট লিখতে পারি, তাই না এখান থেকে? তো তাহলে এফ ইকুয়াল টু কি লেখা যায়? 1 বাই
2π√LC ইকুইভ্যালেন্ট, তাই না? আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের ফর্মুলা ফর দিস পার্টের। এই পার্টের জন্য আমাদের এই ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে এটাই, ঠিক আছে? একটু পেইনফুল লাগতে পারে, কিন্তু কথা হচ্ছে জিনিসটা ইজি আছে। একটু পেইনফুল লাগতে পারে বাট জিনিসটা ইজি। আর ডেরিভেশন এটা একটু টাফ, তো নর্মালি এগুলো আসেও না তেমন একটা। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে হচ্ছে আরসি ফেজ শিফট আর হচ্ছে উইন্ড ব্রিজেরটা, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এই পোর্শনটা গেল আমাদের ফ্রিকোয়েন্সির কার্ভ, ফ্রিকোয়েন্সি ইয়েটার জন্য। এখন আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এ বি সমান তাইলে কি লিখতে পারবো যদি এই পোর্শনটা জিরো হয়ে যায়। হুম, আমরা লিখতে পারতেছি, আচ্ছা এই পোর্শনটা যদি জিরো হয় তাহলে এবি সমান কি লেখা যায়? শুধুমাত্র এবি বাই এইটুকু, রাইট? আচ্ছা, তো দেখি আমাদের এবি সমান এটা লিখি আমরা, এবি ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার এল C1 - 1 লেখা যায়। এখন এবি সমান হচ্ছে এভি ডিভাইডেড বাই C1 উপরে C2। কিভাবে আসতেছে? আমরা ওমেগার ভ্যালুটা নিয়ে আসি। ওমেগার কি কি ভ্যালু ছিল আমাদের? ওমেগা ইকুয়ালস টু ছিল হচ্ছে, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি ছিল? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ছিল হচ্ছে C1 প্লাস C2, C1 প্লাস C2 ডিভাইডেড বাই হচ্ছে এল ইন্টু C1 C2। এখন ওমেগার ভ্যালু যদি এখানে বসাই তাইলে আমরা দেখবো হচ্ছে এরকম চলে আসতেছে, এই লাইনটা চলে আসতেছে, ঠিক আছে? বসাই দেখবো যদি আমাদের ইচ্ছা হয়। আচ্ছা, তো তাইলে এখন যদি লিখতে চাই, আহ, আমরা জানি ফর সাস্টেইনড অসিলেশনের জন্য এবি সমান হচ্ছে 1 ফর সাস্টেইনড অসিলেশন, তাই না? এবি সমান যেহেতু 1, তার মানে আমরা এটাকে লিখতে পারি 1 ইকুয়াল টু এবি C2/C1। তাইলে এবি সমান লেখা যায় হচ্ছে C1/C2, জাস্ট উল্টায় যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন যদি এবি সমান C1/C2 হয়, এখন এবি সমান যদি C1/C2 হয়, তাহলে আমরা এখন জানি এ ইকুয়ালস টু কাইন্ড অফ এবি, রাইট? যদি আর নট খুবই লেস দেন হয়, তাহলে এরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু C1/C2। তাহলে বিটা ইকুয়ালস টু কি হবে? ডেফিনেটলি C2/C1 হবে না? C2/C1। এখন একটা একটা ছোট প্রবলেমেটিক ওয়ে আছে, প্রবলেমেটিক জিনিস আছে। সেটা কি? আমরা জানি আমাদের এ সমান হচ্ছে নেগেটিভ এভি জিপি ডিভাইডেড বাই জিপি প্লাস আর নট। এটা দেখে আসছিলাম না? তাহলে ডেফিনেটলি আমাদের এ যেটা, সেটা হচ্ছে এবি থেকে বড়। ইনঅ্যাকচুয়াল এবি থেকে কিন্তু আমাদের এটা বড়, তাই না? তাহলে এ যদি এবি থেকে বড় হয় তাহলে এ এর ভ্যালু এই পোর্শনটা থেকে অবশ্যই বড় হইতে হবে, তাই না? তো বেসিক্যালি যেটা ঘটবে, এ সমান এ গ্রেটার দেন C1/C2। এখন কথা হচ্ছে গ্রেটার দেন তো না, এই জায়গায় আমরা গ্রেটার দেন আর ইকুয়াল সাইন ইউজ করি। তো তাইলে ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের সাস্টেইনড অসিলেশনের জন্য C1/C2 এর রেশিওকে অবশ্যই গেইনের চেয়ে, অপ অ্যাম্পের গেইনের চেয়ে বড় হইতে হবে। এখন এটা একটা ইনভার্টিং কনফিগারেশন, তার মানে এ কি? নিশ্চয়ই RF/R1। তাহলে RF/R1 অবশ্যই অবশ্যই C1/C2 এর চেয়ে বড় হইতে হবে, আদারওয়াইজ আমরা সাস্টেইনড অসিলেশন পাবো না। এটা যেন অলওয়েজ আমাদের মাথায় থাকে, হ্যাঁ? তো আমরা বলছিলাম যে প্রত্যেকটা ম্যাথ সলভ করার জন্য আগে আমার কন্ডিশন চেক করতে হবে যে কন্ডিশন স্যাটিসফাই করতেছে কিনা। এক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে এরকম, RF/R1 অবশ্যই C1/C2 থেকে বড় হইতে হবে। তাহলে RF/R1 গ্রেটার দেন আর ইকুয়াল C1/C2, আর আমরা বিটা ইকুয়ালস টু পাইছি হচ্ছে C2/C1, ঠিক আছে? আর আমাদের এফ ইকুয়ালস টু কি পাইছি? এফ ইকুয়ালস টু পাইছি হচ্ছে 1/2π√L ইন্টু সি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফাইন্ডিং ফ্রম দিস লেকচার। আমরা নেক্সট ক্লাসে কলপিটস অসিলেটর থেকে ম্যাথ সলভ করবো, আর কিছু না, ঠিক আছে? আমি আমার আমার ধারণা একটু পেইন হয়ে গেছে এই প্রুফটা নেয়ার জন্য। তো প্যারা নাই, খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নেই। এই প্রুফ গুলা তেমন একটা আমাদের খুব বেশি মাথা খাটাই করতে হবে এমনও না। তবে সিরিয়ালি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাই সেভাবে যদি আগাই তাহলে হচ্ছে পারার কথা বা বুঝার কথা, ঠিক আছে? আর না বুঝলে মুখস্থ তো আছে, আই এম সরি ফর দ্যাট।